1 বছর রিলেশন করে 5 বছরের সংসার আমাদের। আমার স্বামী এতটাই ভালো, তাকে পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম। বাবার মতো সেও আমাকে পরম যত্নে আগলে রাখতো। জীবনের সকল ইচ্ছা চাহিদা পূরণ করেছে সে আমার। অভাব কি জিনিস তা বুঝিনি। ভালোবাসার সুখে শান্তিতে চলছিল আমাদের সংসার। কে জানতো আমার জীবনও এরকম একটা জঘন্য দিন আসবে। আমি কখনো বরের ফোন চেক করি। আমি যখন 5 মাসে প্রেগনেন্ট, আমার আম্মু আমাকে ভিডিও কলে দেখবে, তাই বরের ফোনটা হাতে নিয়ে ইমুতে গেলাম। স্ক্রিনে যা আসলো তা আমি দেখে কল্পনাও করতে পারিনি। অনেক মেয়ের সাথে গোপন কথাবার্তা, তার সাথে রুম ডেটও নাকি করেছে। যে হোটেলে গিয়েছিল সে হোটেলের লোকের সাথে কিছু কথা। সেদিন আমাকে বলেছিল সুন্দর করে সাজো, ঘুরতে যাব। সুন্দর করে সেজেছিলাম। বুকের ভিতর চাপা কষ্ট, মুখে হাসি নেই। এগুলো তার থেকে লুকিয়ে রাখতে আমি আর পারছিলাম না। তাকে সেই সব মেয়ের নাম নিয়ে বললাম, আচ্ছা কাকে বেশি সুন্দর লাগে, আমাকে নাকি ওদেরকে? সে আমার গালে একটা থাপ্পড় দিয়ে বলল, নেক্সট টাইম আমার ফোন ধরবে না। ঘুষি মেরে চোখে রক্ত বের করে দিল। আমি অজ্ঞান হয়ে গেলাম। সে আমাকে সুস্থ করে বসিয়ে বলে সে এমন করেনি, তার বন্ধু তার সিম দিয়ে ইমো আইডি খুলে এসব করেছে। আমি তাকে অনেক বিশ্বাস করতাম, তাই সে যা বলেছিল মেনে নিয়েছিলাম। কাঁদতে কাঁদতে আমার কসম দিয়ে বলেছিলাম তার বন্ধু করে ঠিক আছে, সে যেন এসব না করে। আমার প্রেগনেন্সির 8 মাসে বাবার বাসায় চলে আসি। একটা কন্যা সন্তানের মা হই আমি। সিজারের 15 দিনের মাথায় শ্বশুর আমার মেয়ের আকিকার জন্য তাদের বাসায় যেতে বলল। বেবির আকিকার ছবিগুলো ফেসবুকে ছাড়ার জন্য তার ফোনটা নিয়েছিলাম। তার ফোনটাতে ফেসবুক লগ ইন করতে গিয়ে দেখি তার নামে আরো একটা ফেক আইডি, যেখানে সে হাজার হাজার বহু বহু নারীর সাথে গোপন কথা বলেছে। এত নোংরা কথা যেটা আমার বুকের ভিতরে গিয়ে আঘাত করে। সে আমার বেবিকে নিয়ে ঘুমাচ্ছিল। এসব দেখে কেঁদে দেই। সে বলল কি হয়েছে? আমি বললাম এগুলো কি? সে আমাকে বলল তোমাকে না বলেছি আমার ফোন ধরবে না? 15 দিনের সিজার অবস্থায় সে আমার গায়ে হাত তুললো। শ্বশুর শাশুড়ি ননদ সবাই চলে আসলো। সে সাথে সাথেই তার আইডিটা ডিলিট করে দেয়। আমার কাছে আর কোনো প্রমাণই ছিল না। তার বাবা মা আমাকে বিশ্বাস করতে পারেনি, কিন্তু ননদকে আমি সবকিছু খুলে বলেছি। সে বুঝতে পেরেছে আমি মিথ্যা কথা বলিনি। সে বলেছিল এটা যে সে করেনি, তার বন্ধু তার নাম দিয়ে ফেক আইডি খুলেছে, তার ফোনে লগ ইন করে এসব করেছে। সেই সময় তার বোন তাকে বিশ্বাস করেনি। তার বাবা তবুও তাকে ওয়াদা করেছিল যেন এসব কাজ সে না করে, এসব বন্ধুর সাথে যেন সে না মেশে। সে আমার হাতে পায়ে ধরে মাপ চেয়েছিল। সে অন্যায় করেনি, তবুও ভুক্তভোগী। সেদিনও তাকে মাফ করলাম। তাকে বিশ্বাস করাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমার সিজার যখন 21 দিন, আমার হাজবেন্ডের ফোনে রাতের 1টা থেকে 5টা পর্যন্ত বারবার একটা কল আসছিল। আমি বারবার বলতেছি কি? সে বলে একটা ফ্রেন্ড কল দিয়েছে, কিছু টাকা চায়, ফোন রিসিভ করো না। 5টার সময় ঘুম থেকে উঠে দেখি রিং বাজছে। ফোনটা রিসিভ করি, সত্যি দেখি বন্ধু। সে আমাকে বলে ভাবি ঘুম থেকে উঠলে যেন আমাকে কল দাও। তখন তার ফোনে একটা সিম ইউজ করতো। এই সিমের নাম্বার সে আমাকে কখনো দেয়নি, গোপন ভাবে একটা ইউজ করছে সে। হঠাৎ মনে হলো এই সিম দিয়ে কি কোনো ইমো বা ফেসবুক চালায়। তারপর আমি সেই সিম দিয়ে ইমো লগ ইন করে যেটা দেখলাম আমার কল্পনার বাহিরে। অনেক মেয়ের সাথে সে আবার সেই সব কথাবার্তা বলেছে। সবগুলো মেসেজ তো যখন দেখলাম তখন আমার পায়ের নিচে মাটি সরে গেছে। সে নাইট শো করতো মেয়েদের সাথে, ওইসব মেয়েরা খারাপ ছিল। ওদের কাছে কল দিয়ে কোনো প্রমাণ পেলাম না। লাস্টে তার বন্ধুর কাছে কল দিয়ে এমন ভাব করে যেন আমি সব জানি। তখন সে কতগুলো মেয়ের নাম্বার দিল আমাকে। জানতে পারি মেয়েটা তার জন্য সিরিয়াস, তাদের রিলেশনশিপ এখনো চলছে। মেয়েটা অনেক কিছু বললো, অনেক কিছু দেখালো, গোপন ছবি, তাদের একসাথে কাটানো অনেক মুহূর্ত। আসলে জানেন যখন আমি তার কাছে থাকতাম বন্ধুদের নাম করি সে মেয়েদের সাথে ঘুরতে বেড়াতো। আমি দেখতে এতটাও খারাপ ছিলাম না। আমার বয়স ছিল মাত্র 20 বছর। 10 জনের ভিতর দাঁড়ালে আমার দিকে তাকানোর মতো মাশাআল্লাহ একটা চেহারা ছিল আমার। অনেক অল্প বয়সে বিয়ে করেছিলাম। ভালোবাসার মোহে কেটেছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। বিশ্বাস করা ভালো, কিন্তু ছেড়ে দেওয়া ভালো না। আমার হাজবেন্ড বারবার আমার বিশ্বাসের সুযোগ নিয়েছে। সে মেয়েটাকে কল দিলাম, সে মেয়েটার সাথে সে লাঞ্চ করছে, ঘুমিয়েছে, একসাথে নাইট স্টেও করেছে। আমার পছন্দের হেলমেট সে মেয়েটাকে সে পরিয়েছে, যে হেলমেটটা আমার পরিবারের কাউকে আমি পরতে দেইনি। আমি যে বাইকের সিটটাতে ধরে বসতাম সে সিটে সে অন্য মেয়েকে বসিয়ে ঘুরিয়েছে। যে আমাকে ভালোবাসা দিয়ে খাওয়াতো এবং ঘুম পাড়াতো সে সেই ভালোবাসা অন্য মেয়েকে দিয়েছে। এগুলো শোনার পর আমি বুঝতে পারছিলাম না কি করব আমি। আমার ননদকে সবকিছু পাঠিয়ে দেই। মেয়েদের নাম্বারগুলো ছেলে
তাদের নাম দিয়ে সেভ করা। সে তার বাবা মাকে উল্টাপাল্টা বুঝিয়ে দিল। তার মা বাবা ওল্ড জেনারেশন, আমার মা বাবাও ওল্ড জেনারেশন। তারা এসব বুঝেও না এবং কি তারা এগুলা বিশ্বাসও করে না। আর এদিকে আমার বাবা মা আমার সন্তান হয়েছে বলে স্যাক্রিফাইস করতে বলল। তারা বলল পুরুষ মানুষ নাকি এমন করে, এগুলো কোনো বিষয়ই না। আমার ননদ আমার পাশে ছিল, সে আমাকে অনেক সাপোর্ট করেছে, তাকে এত ভালোবেসেছি, এত বিশ্বাস করেছি। আমার বিশ্বাস এইভাবে ভাঙলো 5টা বছর পরকিয়া করে। শেষমেশ সে আমার কাছে স্বীকার করলো। সে আমাকে বলল আমার একটা পার্সোনাল লাইফ আছে, আমার পার্সোনাল লাইফে তুমি আসবে না, ঘরের বউ ঘরেই থাকবে, জীবনে এনজয় করা প্রয়োজন আছে, তোমাকে কিছু অভাব তো আর দেইনি। ফ্যামিলির মুখের দিক তাকিয়ে আমি এসব সব সহ্য করে নিলাম, কারণ আমার পাশে কেউ নেই, আমাকে সাপোর্ট করার মতো একটা মানুষও নেই যে আমাকে বলবে এই খারাপ মানুষটার সাথে আর থাকতে হবে না। এদিকে আমার সিজার করা, অন্যদিকে আমার ছোট বাচ্চাটা, জীবনটা আমার অসহ্য হয়ে গেছে। ফ্যামিলিকে বললাম আমি মানসিক ভাবে আর নিতে পারছি না, আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করলো না, বলে এইভাবেই থাকো। আর এইভাবেই আমার বুকে চাপা কষ্ট নিয়ে তার সাথে আছি, কিন্তু তাকে দেখলে আমার অনেক ঘৃণা হয়, খুব কষ্ট হয় বুকের ভিতরে। তাকে বলেছি পার্সোনাল লাইফ এগুলো বাদ দিয়ে প্লিজ আমাকে ভালোবাসো। সে আমাকে বলেছে আমাকে তার লাগবে না, প্রয়োজন নেই, যদি আমি থাকি তাহলে তার পার্সোনাল লাইফে তাকে এনজয় করতে দিতে হবে। সবশেষে একটা কথাই বলবো, বেকার পুরুষকে বিয়ে করাই ভালো ছিল। দিন শেষে ভালোবাসতো, অভাব থাকতো কিন্তু ঠকাতো না। নারীর চেহারা সুন্দর হওয়ার থেকে ভাগ্যটা সুন্দর হওয়া খুব জরুরি। এটি একটি আপুর জীবনের গল্প। এই গল্পের সাথে আমার জীবনের কোনো মিল নেই। আপনাদের জীবনের সেই গল্প আমার সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।